আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের নবম শ্রেণীর শিল্প ও সংস্কৃতি বিষয়ের দ্বিতীয় অধ্যায় পৃথিবী অবাক তাকিয়ে রয় এর পঞ্চম পর্বে আজকে আমরা আলোচনা করব 37 থেকে 42 পৃষ্ঠা নিয়ে। তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে নবম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য সুরক্ষা, জীবন ও জীবিকা, ইসলাম শিক্ষা, শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রতিটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লেলিস্ট তৈরি করা আছে। তোমাদের যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা এখান থেকে দেখে নিতে পারবে। এই পাঠে আমরা যা অনুশীলন করব, ভুবনজোড়া বৈচিত্র্যপূর্ণ দেশ, জাতি, সংস্কৃতির মানুষ মিলেমিশে যেমন শান্তিপূর্ণ পৃথিবী তৈরি করে, তেমনি ছবি আঁকার অন্যান্য নিয়মনীতির সঙ্গে বৈচিত্র্য বা ভ্যারাইটি চিত্রকে আকর্ষণীয় করে তোলে। এবার আমরা জানব ছবি আঁকার নিয়মনীতি বা বৈচিত্র্য সম্পর্কে। বৈচিত্র্য বা ভ্যারাইটি চিত্রকে আকর্ষণীয় করার জন্য তাদের বিপরীতধর্মী উপাদান ব্যবহার করাকে ছবি আঁকার ভাষায় বৈচিত্র্য বা ভ্যারাইটি বলে। ছবির উপাদানগুলো হলো রেখা, আকৃতি, গড়ন, রং, পরিসর, আলোছায়া ও বুনট। ছবি আঁকার নিয়মনীতি অনুসরণ করে এক বা একাধিক উপাদানকে নানাভাবে ব্যবহারের মধ্য দিয়ে ছবিতে বৈচিত্র্য ফুটিয়ে তোলা হয়। অর্থাৎ একই উপাদান একইভাবে বারবার ব্যবহার না করে ভিন্নভাবে ব্যবহার করে ছবিতে বৈচিত্র্য প্রকাশ করা যায়। বৈচিত্র্য বা প্রাকৃতিক আকৃতি দেখো কিছু, যেমন একই ধরনের উপাদান বিভিন্ন আকারে ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, এরকম হচ্ছে মোট 4টা ছবি এখানে দেওয়া আছে। এই দেখো, উপাদানগুলো কিন্তু প্রায় একই রকমের, তবে আকার ছোট বড় করে সেগুলো হচ্ছে বিভিন্ন আকৃতি দেওয়া হয়েছে। তো বৈচিত্র্যপূর্ণ শিল্পকলার জগতে ছবি আঁকার নিয়মনীতির মতো অভিনয় ও নাচের ক্ষেত্রেও আছে নিয়মনীতি। তেমনি একটি হলো মস্তক সঞ্চালন। এবার আমরা অঙ্গগত অভিনয়ের মস্তক সঞ্চালন সম্পর্কে জানব। মস্তক সঞ্চালন কী জিনিস? অঙ্গগত অভিনয়ের সময় মস্তকের সঞ্চালনের মধ্য দিয়ে অভিব্যক্তি প্রকাশ করে কি মস্তক চলন বলে। কোনো গান বা অভিনয়ের অর্থ সঠিকভাবে প্রকাশ করার জন্য বিভিন্ন ধরনের অঙ্গভঙ্গি করা হয়ে থাকে, সেগুলোর মধ্যে মস্তক চালনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আকম্পিত ধীর গতিতে মাথা উপর নিচ করাকে আকম্পিত মস্তক চলন বলে। সম্বোধন করা, কাছে ডাকা, উপদেশ দেওয়া, জিজ্ঞেস করা, নির্দেশ দেওয়া, হ্যাঁ সূচক ইঙ্গিত ইত্যাদি অর্থ প্রকাশে আকম্পিত মস্তক চলন ব্যবহার করা হয়ে থাকে। উপর নিচ, নিচ উপর। তারপর আছে কি কম্পিত মস্তক চলন। দ্রুত গতিতে ও বহুবার মাথা উপর নিচ করাকে কম্পিত মস্তক চলন বলে। রাগ, ক্রোধ, বিশেষভাবে বোঝা, তর্ক বিতর্ক ইত্যাদি বোঝাতে কম্পিত মস্তক চলন করা হয়ে থাকে। দ্রুত গতিতে উপর নিচ এবং নিচ উপর। তারপর দেখো দ্রুত। ধূত ধীরে ধীরে মস্তক ডানে বামে সঞ্চালন করাকে ধূত মস্তক চলন বলা হয়। পাশে তাকাতে, বিস্ময়, বিষাদ, স্থির, বিশ্বাস প্রকাশে ধূত ব্যবহার করা হয়ে থাকে। ধীরে ধীরে মস্তক ডানে বামে এবং বামে ডানে সঞ্চালন। আর এটা কি বিধূত। ধূতের মতো মস্তক দ্রুত সঞ্চালনকে বিধূত বলা হয়ে থাকে। শীত অনুভূত হওয়া, ভয় পাওয়া, রোগে ভোগা ইত্যাদি বোঝাতে বিধূত মস্তক চলন করা হয়ে থাকে। দ্রুতগতিতে মস্তক ডানে বামে বামে ডানে সঞ্চালন। এই পাঠে যেভাবে আমরা কাজের অভিজ্ঞতা পাবো, ভাষা আন্দোলন থেকে মহান মুক্তিযুদ্ধ পর্যন্ত বাঙালির গৌরবগাথাকে তুলে ধরা, পাশাপাশি এসব সংগ্রামে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অংশগ্রহণকারী সকল বীর এবং বিদেশি বন্ধুকে সম্মান জানাতে আমরা একটা অনুষ্ঠানের আয়োজন করব। আমাদের এই আয়োজনের নাম হবে পূর্ব দিগন্তে সূর্য উঠেছে। আমরা শ্রেণীর সকল সহপাঠী সমান সংখ্যকভাবে মোট 7টি দল গঠন করব। 1952 সালের ভাষা আন্দোলন, 1954 সালের যুক্ত ফ্রন্ট নির্বাচন, 1956 সালের শাসনতন্ত্র আন্দোলন, 1962 সালে শিক্ষা আন্দোলন, 1966 সালে 6 দফা আন্দোলন, 1969 সালে গণ অভ্যুত্থান এবং 1971 সালে মুক্তিযুদ্ধ। এই 7টি ঘটনাকে স্বাধীনতা আন্দোলনের পরিক্রমা হিসেবে বিবেচনা করে আমাদের প্রাণের স্মৃতিসৌধটি নির্মিত হয়েছে। দলগুলো যথাক্রমে এই নামে চিহ্নিত হবে। প্রতিটি দল অনুষ্ঠানের দিন নিজ নিজেদের প্রদর্শনী ও পরিবেশনার মধ্য দিয়ে ভাষা আন্দোলন থেকে মহান মুক্তিযুদ্ধে যে কোনো ঘটনাকে তুলে ধরতে পারব। উপর্যুক্ত ধাপগুলো অনুসারে দলের নামকরণ হলেও যে কোনো দল ভাষা আন্দোলন থেকে মহান মুক্তিযুদ্ধের যে কোনো ঘটনাকে নিয়ে নিজেদের মতো করে প্রদর্শনী ও পরিবেশনার থিম সাজাতে পারব। এবার নিম্নোক্তভাবে আমরা নিজেদের দলের প্রদর্শনী ও পরিবেশনার পরিকল্পনা করব। দলের পরিবেশনা ও প্রদর্শনীর জন্য শিল্পকর্ম সৃষ্টির উদ্দেশ্যে যেভাবে আমরা কাজটা করব। প্রথমে আমরা শ্রেণীর সকল সহপাঠী সমান সংখ্যক ভাগ হয়ে 7টি দল গঠন করব। ঠিক আছে, দলগুলোর নাম রাখবো যথাক্রমে 1952 সালের ভাষা আন্দোলন, 1954 সালে যুক্তফ্রন্ট নির্বাচন, 1956 সালে শাসনতন্ত্র আন্দোলন, 1962 সালের শিক্ষা আন্দোলন,
1966 সালের 6 দফা আন্দোলন, 1969 সালে গণ অভ্যুত্থান এবং 1971 সালের মহান মুক্তিযুদ্ধ। প্রতিটি দল প্রথমে নিজ দলের সদস্যদের সঙ্গে আলোচনা করে দলের প্রদর্শনী ও পরিবেশনার পরিকল্পনা ঠিক করে নেব। সে অনুযায়ী দলের মধ্যে দুটি অংশ থাকবে, একটি অংশ প্রদর্শনী ও পরিবেশনে অংশগ্রহণ করবে, অন্য অংশটি দলীয় প্রদর্শনী ও পরিবেশনার সব আয়োজন করব। এরপর প্রতিটি দল নিজেদের পরিকল্পনা সহ প্রদর্শনী ও পরিবেশনায় অংশগ্রহণকারী এবং নিজ দলের সংগঠকদের নামের তালিকা শিল্প ও সংস্কৃতি বিষয়ক শিক্ষকের কাছে জমা দেব। দলের প্রত্যেক সদস্য নিজের প্রদর্শনী ও পরিবেশনা শিল্পকর্ম রচনা করার পূর্বে তার বিষয়বস্তু সম্পর্কে প্রয়োজনীয় তথ্য উপাত্ত সংগ্রহ করব। এসব তথ্য উপাত্ত সংগ্রহের জন্য উক্ত সদস্য বিভিন্ন উৎস যেমন বই, পত্রিকা, ম্যাগাজিন, সংবাদ, প্রামাণ্যচিত্র, ছবি, ভিডিও ইত্যাদি সহায়তা নেওয়া যায়। সংগৃহীত তথ্য উপাত্ত দিয়ে উক্ত সদস্য নিজের শিল্পকর্মের বিষয় ঠিক করে দলের বাকি সদস্যদের কাছে হস্তান্তর করব। এতে দলের অন্য বাকি সদস্যরা প্রদর্শনী ও পরিবেশনার সময় প্রয়োজনীয় সহযোগিতা করতে পারবে। দলের যেসব সদস্য ছবি আঁকা বা গড়ার কাজ করব তারা ভাষা আন্দোলন থেকে মহান মুক্তিযুদ্ধ পর্যন্ত যে কোনো বিষয়ে একে ক্যালিগ্রাফের মাধ্যমে তুলে ধরতে পারব। যারা কোনো কিছু গড়তে চায় তারা নিজেদের চারপাশে সহজলভ্য উপকরণ যেমন কাগজ, কাঠ, মাটি ইত্যাদি দিয়ে শহীদ মিনার, স্মৃতিসৌধ, জাতীয় ফুল শাপলা ইত্যাদি গড়া শিল্পকর্ম উপস্থাপন করতে পারব। দলের যেসব সদস্য গানে অংশগ্রহণ করব তারা প্রথমে ভাষা আন্দোলনের গান অথবা দেশাত্মবোধক গানের তালিকা তৈরি করে নেব। এছাড়া মহান মুক্তিযুদ্ধের সময় রচিত গান, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে পরিবেশিত গানের তালিকা থেকে নিজের পছন্দ মতো তালিকা তৈরি করে নেব। এক্ষেত্রে মূল গানের গীতিকার, সুরকার, শিল্পী সম্পর্কে তথ্য সংগ্রহ করে নেব। এবার গানের মধ্য থেকে নিজের পছন্দের গান দলের সদস্যদের সঙ্গে আলোচনা করে পরিবেশনার ব্যবস্থা করব। পরিবেশনার আগে গান বিষয়ে সব তথ্য উপস্থাপন করব। দলের সদস্যদের মধ্য থেকে যারা নাচে অংশগ্রহণ করতে আগ্রহী তারা ভাষা আন্দোলন থেকে মহান মুক্তিযুদ্ধের সময় রচিত গানের সঙ্গে নাচের পরিকল্পনা করব। সে নাচের পরিকল্পনা একক অথবা দ্বৈত অথবা দলগত হতে পারে। দলের মধ্যে নাচ ও গানের দলের সমন্বিত পরিবেশনার ব্যবস্থা হতে পারে। দলের কোনো সদস্য চাইলে ভাষা আন্দোলন থেকে মহান মুক্তিযুদ্ধ পর্যন্ত যে কোনো বিষয়ে মূকাভিনয়ের মাধ্যমে তুলে ধরতে পারে। তাছাড়া দলের সদস্যরা চাইলে নিজেদের মতো করে রচনা করে দলীয় অভিনয়ের মাধ্যমে ভাষা আন্দোলন থেকে মহান মুক্তিযুদ্ধ পর্যন্ত যে কোনো বিষয়কে ফুটিয়ে তুলতে পারে। সদস্যরা নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক করে নেব কোন সদস্য কী পরিবেশনা বা প্রদর্শন করব। দলের বাকি সদস্যরা দলের পরিবেশনায় আয়োজক বা সংগঠকের ভূমিকা পালন করব। আয়োজকরা দলের বিষয় অনুসারে মঞ্চসজ্জা, শ্রেণীকক্ষ সজ্জা, দলের পরিবেশনার পোস্টার তৈরি সহ সার্বিক তত্ত্বাবধানে দায়িত্বে থাকব। দলের প্রদর্শনী বা পরিবেশনায় অংশগ্রহণকারী সদস্যরা নিজেদের তৈরি দলীয় বিষয়ের সঙ্গে মিলিয়ে ইচ্ছেমতো মাধ্যমে ছবি এঁকে, নকশা করে, ক্যালিগ্রাফি করে, কোনো কিছু গড়া বা বুনে, গান গেয়ে, নাচ করে, অভিনয় বা আবৃত্তি, সৃজনশীল উপস্থাপনা এবং প্রদর্শনীর মধ্য দিয়ে নিজেদের দলের বিষয়টি উপস্থাপন করব। প্রতিটি দল নিজেদের প্রদর্শনী ও পরিবেশনার সময় বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী বিদেশি বন্ধুদের মধ্য থেকে এক বা একাধিক বন্ধুর অবদানকে তুলে ধরব। নির্ধারিত বিদেশি বন্ধুর অবদান লিখিতভাবে অথবা উপস্থাপনার মাধ্যমে করব। প্রতিটি দলের পরিবেশনার পরে নির্দিষ্ট দলের উপস্থাপনা ও প্রদর্শনীর বিষয়ে বাকি দলের সদস্যরা তাদের গঠনমূলক মতামত জানাবো। এই অধ্যায়ে আমরা যা যা করব দেখো, পাঠ্য বইয়ে দেওয়া নির্দেশনা মতো প্রাকৃতিক ও জ্যামিতিক আকৃতি দিয়ে চিত্রের নিয়ম নীতি বৈচিত্র্য অনুশীলন করব। পাঠ্য বইয়ে দেওয়া নির্দেশনা অনুসারে নাচের এবং আঙ্গিকগত অভিনয়ের মস্তক সঞ্চালন অনুশীলন করব। পাঠ্য বইয়ে দেওয়া নির্দেশনা মতো পূর্ব দিগন্তে সূর্য উঠেছে অনুষ্ঠানটি শ্রেণীকক্ষে আয়োজন করব এবং মহান মুক্তিযুদ্ধে অবদান রাখা দেশি বিদেশি শিল্পীদের শিল্পকর্ম ও সৃষ্টিশীল জগৎ সম্পর্কে আরও বিস্তারিত জানব। তো এই ছিল আজকে আলোচনা। এরই মাধ্যমে আমার দ্বিতীয় অধ্যায় শেষ হয়ে গেল। এর পরবর্তী ক্লাসে আমরা তৃতীয় অধ্যায়ে চলে যাব, যার নাম হচ্ছে কি, তুমি কেমন করে গান করো হে গুণী। তো শিক্ষার্থীরা, এই ছিল আমাদের আজকে আলোচনা। এতক্ষণ তোমরা দেখলে শিল্প ও সংস্কৃতি নবম শ্রেণী দ্বিতীয় অধ্যায় পৃথিবী অবাক তাকিয়ে রয় 37 থেকে 42 পৃষ্ঠার আলোচনা। আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।